ওকে, শোন, আজকে আমরা আমাদের চ্যাপ্টার 5 আজকে শেষ হয়ে যাবে, মানে থিওরি, চ্যাপ্টার 5 এর থিওরি শেষ হয়ে যাবে একদম। চ্যাপ্টারটা লাস্ট টপিক। এইখানে পদার্থের যে তিনটা অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা, এইগুলা নিয়ে একটু ডিটেলস জানবো। সাথে আর একটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে আণবিক গতিতত্ত্ব। আহ, এই আণবিক গতিতত্ত্ব এটা মেইনলি গ্যাসের জন্য আমরা স্পেশালি পড়বো। তো বইয়ের মধ্যে ডিটেলস লেখা নেই, আমি ডিটেলস লিখে দিব, সো তোরা তুলে ফেলবি। তা আমি শুরু করতেছি ফার্স্টে এই পদার্থের যে তিনটা অবস্থা, সেই তিনটা অবস্থা, যদিও আরেকটা অবস্থা আছে সেটা নিয়ে আমরা পরে বলবো। তো ফার্স্টে ওটা নিয়ে শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছিস না? ওকে। না না, কিছুই পড়াই নেই। ওকে, পদার্থের যে তিনটা অবস্থা, প্রথম প্রথম অবস্থা হচ্ছে কঠিন অবস্থা, যেটা তো কঠিন নিয়ে যদি আমাদের অলরেডি আমরা এটা জানি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কঠিন পদার্থের যে অণুগুলা আছে, প্রত্যেক পদার্থ অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত, এটা আমরা আগেই জানি। তো কঠিন পদার্থের অণুগুলা খুব কাছাকাছি, একটা আরেকটার সাথে কাছাকাছি অবস্থায় থেকে তারা সেখানে কাঁপতে থাকে, তারা মুভ করতে পারে না, জাস্ট কম্পন থাকে তাদের মধ্যে। আমি মোটামুটি একটা কয়েকটা লেয়ার রাখলাম আর কি। ওকে, তাহলে কঠিন পদার্থের অণুগুলা এরকম, এদের মধ্যে আন্তঃআণবিক যে দূরত্ব, আন্তঃআণবিক দূরত্বটা অনেক কম, বলতে গেলে প্রায় নাই, এরকম একটা অবস্থা। যদিও নাই না, একটু হলেও আছে, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। এবং এরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এরকম এই সামান্য গ্যাপ থাকে আর কি, তারা স্থির অবস্থায়, স্থির অবস্থায় না, সেখানে ভাইব্রেট করতে থাকে, কাঁপতে থাকে। তো তার মানে কঠিন অবস্থায় একটা পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব, কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, সবচেয়ে কম। আর আন্তঃকণা আকর্ষণ আর কি, আন্তঃকণা আকর্ষণ, আকর্ষণ বিকর্ষণও আছে, আকর্ষণ বিকর্ষণ সবচেয়ে বেশি। আমি এটা একটু বুঝাচ্ছি, আকর্ষণ বিকর্ষণ কোত্থেকে আসলো। আর কণাগুলা হচ্ছে, কণাগুলা কণাগুলো কণাগুলো কম্পনরত, অলওয়েজ ভাইব্রেটিং। ওকে, এই কারণে এই যে এদের নির্দিষ্ট আকার আছে, এদের চাপ দিয়ে আমরা সংকোচন করতে পারি না, কারণ এরা আছেই সবচেয়ে সর্বনিম্ন দূরত্বে, চাপ দিয়ে এদেরকে সংকোচন করা যায় না। এবং এদের প্রবাহ হওয়ার ধর্ম নাই। সবার একটু লেখা হয়েছে? আচ্ছা, এখন এই যে আন্তঃকণা আকর্ষণ আর বিকর্ষণ, এটা কোত্থেকে আসতেছে একটু বলতেছি। আচ্ছা আচ্ছা, লেখ, আস্তে আস্তে লেখ, সমস্যা। আচ্ছা, আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ কোত্থেকে আসে ওটা একটু বলতেছি এখন। ধর এই যে এটা একটা, ধর যদি আমরা লোহার খণ্ড চিন্তা করি, এটা একটা যদি লোহার খণ্ড হয়, এটা একটা লোহার পরমাণু, এটা একটা লোহার পরমাণু। আমরা জানি ধাতব খণ্ডের মধ্যে ধাতুর পরমাণুগুলো পাশাপাশি থাকে। তাহলে দুইটা পরমাণু যদি চিন্তা করি, ধর এটা একটা যদি পরমাণু, পরমাণুর নিউক্লিয়াস, আর বাইরে দিয়ে থাকে ইলেকট্রন। আমি এমনি আঁকার জন্য আঁকলাম আর কি, হ্যাঁ, বাইরে দিয়ে ইলেকট্রন এরকম। এইটারও, এটার পাশে যদি আরেকটা পরমাণু হয়, তো এইটা হচ্ছে নিউক্লিয়াস,
এই পরমাণুর বাইরে দিয়ে ইলেকট্রন, আমি একদম বাইরের শেলটা দেখাচ্ছি। ওকে, তো এখন এই দুইটা কণার মধ্যে এই যে আমি এখানে লিখছি আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ, এটা কোত্থেকে আসতেছে সেটা বলার চেষ্টা করতেছি। এই এইটার নিউক্লিয়াস মানে এইটার যে পজিটিভ চার্জগুলা তার কেন্দ্রের মধ্যে আছে, এইটা তার এই যে পাশের কণাগুলোর বাইরের শেলের যে ইলেকট্রন এটাকে টানবে। এইটার নিউক্লিয়াস তার পাশের যে কণাটা আছে তার বাইরের শেলে ইলেকট্রনগুলোকে টানবে। তার মানে এই ইলেকট্রনটার সাথে এই নিউক্লিয়াসের একটা টান বল কাজ করতেছে, আকর্ষণধর্মী বল কাজ করতেছে। তার মানে পাশাপাশি দুইটা কণার একটা নিউক্লিয়াস আরেকটার ইলেকট্রনকে টানতিছে। তো এই যে যে বলটা এটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ, এইটাকে আমি বলতেছি আন্তঃকণা আকর্ষণ। আন্তঃকণা আকর্ষণ। আর একইভাবে এটার ইলেকট্রন আবার এটার ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে, মানে একটা পরমাণু ইলেকট্রন আর একটা পরমাণুর ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে। তো এই বিকর্ষণ বলটা এটা ছিল আকর্ষণধর্মী, যেটা আন্তঃকণা আকর্ষণ বলছি, আর আরেকটা হচ্ছে বিকর্ষণ। এটাকে আমি এভাবে বিপরীত দিকে সাইন দিলাম যে ধাক্কা দিচ্ছে একটা আরেকটাকে, তাহলে এইটা হচ্ছে আন্তঃকণা বিকর্ষণ। আন্তঃকণা বিকর্ষণ। সবার লেখা হইলে বলিস। আচ্ছা, আমি আবার একটু ব্যাখ্যা করতেছি যে পাশাপাশি যখন দুইটা কণা থাকবে একটা পদার্থের, তখন দুইটা কণার মধ্যে দুই টাইপের বলই আছে, আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী দুইটাই আছে। আকর্ষণধর্মী কোনটা? একটা কণার নিউক্লিয়াস, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, তার পাশের কণাটার ইলেকট্রনগুলোকে টানতিছে, এটা হচ্ছে আকর্ষণধর্মী বল, যেটাকে আন্তঃকণা আকর্ষণ বলে। আর আরেকটা হচ্ছে একটা কণার বাইরের শেলের ইলেকট্রন পাশের কণার বাইরের শেলের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করতেছে, এটাকে বলা হচ্ছে আন্তঃকণা বিকর্ষণ। এইটাকে আমরা একসাথে আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বলতেছি। এইটুক সবাই ক্লিয়ার হইছিস? তাহলে আমি সামনে যাব। বুঝছিস সবাই? সিনথিয়া তুই একটু রেসপন্স করিস। আচ্ছা ওকে, যদি বুঝিস তাহলে এখন দেখ, তাইলে ব্যাপারটা দেখ, এই দুইটা কণা টানের কারণে আকর্ষণ বলের কারণে কাছাকাছি হচ্ছে কিন্তু একবারে মিশে যেতে পারতিছে না, কারণ একই সাথে তাদের মধ্যে একটা বিকর্ষণ বল আছে। তো আমি এই যে এখানে যে কঠিন পদার্থের কণাগুলোকে পাশাপাশি লিখছি, এরা একদম টাচ করতেছে না, একটু হইলেও গ্যাপ থাকে তাদের মধ্যে, ওকে, ওইটুক থাকবেই। তার মানে কণাগুলা যখন দূরে যায় তখন একটা টান বল অনুভব করে, তার জন্য তারা কাছাকাছি চলে আসে, কিন্তু বেশি কাছে আসলে আবার একটা ওই বিকর্ষণ বলটা কার্যকর হওয়া শুরু করে। এজন্য একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তারা, একটা নির্দিষ্ট গ্যাপ থেকে তারপরে তারা কাঁপতে থাকে, এরকম একদম যে একটা আরেকটা টাচে ঠিক এরকম না, ওকে, সামান্য গ্যাপ থাকবে। ওকে, এখন আসি তাইলে, এখন একটা পদার্থের মধ্যে মোট শক্তি বা অন্তর্নিহিত শক্তি বা অন্তস্থ শক্তি, আমি যে টপিকটা পড়াচ্ছি এটা একই সাথে ওই যে আমাদের কেমিস্ট্রির যে ইয়াটা, ওই দ্বিতীয় অধ্যায় যেটা চ্যাপ্টার 2, সেটারও ওই প্রথমে এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা আছে। আচ্ছা, তো তার মানে এখন দুইটা কণা একটা যে কোনো একটা পদার্থের মধ্যে একটা শক্তি জমা থাকে, এটাকে তার আমরা অন্তস্থ শক্তি বলি। একটা যে কোনো পদার্থের মধ্যে একটা শক্তি জমা থাকে বা এটাকে তার মোট শক্তি বা অন্তস্থ শক্তি বলি। তো এখন কঠিন পদার্থের ক্ষেত্রে এর মধ্যে জমা হওয়া মোট শক্তি বা অন্তস্থ শক্তি, যেটাকে বলি আমরা অন্তস্থ শক্তি, আমাদের এই অন্তস্থ শক্তি ব্যাপারটা পরের চ্যাপ্টারের এটার বেসিকটা খুব দরকার হবে। অন্তস্থ শক্তি হচ্ছে দুইটা জিনিসের সমষ্টি। আমরা জানি কোনো একটা বস্তুর মোট শক্তিকে বিভব শক্তি আর গতি শক্তি এভাবে লিখতাম, এই ক্ষেত্রেও তাই। অন্তস্থ শক্তিটাও এখানে দুই ভাবে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। কোত্থেকে আসতেছি বলতেছি, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। কেউ না বুঝলে রেসপন্স করিস। ওকে, তো এবার আসি এই বিভব শক্তিটা কোত্থেকে আসতেছে। বিভব শক্তি হচ্ছে এই যে আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বলের কারণে তার মধ্যে একটা শক্তি জমা হচ্ছে, এই কণাগুলার আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণের কারণে তার মধ্যে একটা শক্তি জমা হচ্ছে, ওটা হচ্ছে তার বিভব শক্তি। তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে এই বিভব শক্তিটা কোত্থেকে আসবে? বিভব শক্তিটা আসবে
এই বিভব শক্তি হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, অন্তস্থ শক্তিটাই মোট শক্তি, এটাই মোট শক্তি। আচ্ছা, এই বিভব শক্তিটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ, ওইটার কারণে যে শক্তি তার মধ্যে জমা হয়েছে। ওকে। আর গতি শক্তিটা হচ্ছে এই যে কণাগুলা বলছি কম্পনরত, তার মানে সে একটা ভাইব্রেট করতেছে, সেই কম্পনের কারণে যে শক্তিটা আসছে। তার মানে এখানে লিখে দিচ্ছি গতি শক্তিটা হচ্ছে কম্পন গতি শক্তি, কম্পন গতি শক্তি। ওকে, তাইলে একটা কঠিন পদার্থের মধ্যে যে মোট শক্তি সেটাকে আমরা তাপ আকারে বলি, যে অন্তস্থ শক্তি যেটা, এটাই বস্তুর মধ্যে জমা হওয়া তাপ। আমরা পরের চ্যাপ্টারে তাপ আর তাপমাত্রা নিয়ে পড়বো। এটাই অ্যাকচুয়ালি বস্তুর ভিতরে তাপ আকারে জমা থাকে আর কি। আচ্ছা, তো তার মানে কঠিন পদার্থের মধ্যে যে শক্তিটা জমা হয়ে আছে বা তাপটা জমা হয়ে আছে সেটা আসছে তার কণাগুলার আন্তঃআণবিক আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বল, আর হচ্ছে ওই কণাগুলার ভাইব্রেশনের জন্য যে গতিশক্তি, এই দুইটা মিলে তার মোট শক্তি। এখন আমাকে বলতে হবে যে এই দুইটার মধ্যে ওকে, এখন আমরা এই ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে তার গতিশক্তিটা সবচেয়ে মিনিমাম, গতিশক্তিটা সবচেয়ে মিনিমাম, কারণ কম্পন তার কণাগুলা যেহেতু ছোট ছোট ছোটাছুটি করতেছে না, তার মানে এইটা প্রায় বলতে গেলে এটাকে আমি একটু এভাবে লিখতেছি। তার মানে এই ক্ষেত্রে অন্তস্থ শক্তিটা, এই আন্তঃকণা এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, কারণ কণাগুলো অনেক কাছাকাছি, তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ অনেক বেশি, আর এটা প্রায় মিনিমাম। ওকে, আচ্ছা, তার মানে এখন আমরা যখন অবস্থার পরিবর্তন করতে যাব, এখন এটাকে যখন কঠিন থেকে তরলে নিতে যাব, তখন আমাদের এই শক্তিগুলা একটা বাড়ায়, মানে যেটা মিনিমাম আছে সেটাকে আস্তে আস্তে ম্যাক্সিমাম বানাইতে হবে, আর যেটা ম্যাক্সিমাম আছে সেটা আস্তে আস্তে মিনিমাম হয়ে যাবে। ওই যে আমাদের ওই যে আমরা ইয়াতে পড়ে আসছিলাম যে বিভব শক্তি আর গতিশক্তি সমষ্টি সবসময় ধ্রুব থাকতো, একদম সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি থাকতো, গতিশক্তি থাকতো না, নিচে যখন নামতে থাকতো আস্তে আস্তে বিভব শক্তি কমতে থাকতো, গতিশক্তি বাড়তে থাকতো, এইখানেও ব্যাপারটা তাই। এখন কঠিন অবস্থায় তার মধ্যে আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বলটা ম্যাক্সিমাম, তার কম্পন গতিশক্তি প্রায় মিনিমাম, আস্তে আস্তে আমরা ওটাকে বাড়াই দিব, এটা কমে যাবে। তো আমরা এখন তরল অবস্থায় যাচ্ছি, সবার এইটুক বোঝা হয়ে গেছে রে ভাইয়া? এটুক বোঝা হয়েছে রে সবার? আচ্ছা, তাহলে আমরা এবার পরেরটায় যাচ্ছি। আমরা এখন এটাকে তাপ দিব। ওকে ওকে ওকে, থ্যাঙ্কস। আমরা এখন এটাকে তাপ দিব, তরল অবস্থায় নেব। তরল অবস্থায় নেব যখন, তখন অ্যাকচুয়ালি কি করতেছি আমরা, আমরা যখন একটা পদার্থকে কঠিন থেকে তরলে নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা কোথায় চেঞ্জটা করতেছি? আমরা চেঞ্জ করতেছি অ্যাকচুয়ালি এই কণাগুলার গতিশক্তি বাড়ায় দিচ্ছি। কণাগুলার গতিশক্তি বাড়ানোর কারণে তারা একটু এই যে এই গতিশক্তি যেটা শুধু কম্পন গতিশক্তি ছিল, এখন এটা চলন গতিশক্তিতে একটু একটু সে চলাচল করতে পারবে। ওকে, আচ্ছা, আই মিন মিনিমাম যেটা ছিল ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং সেটা এর কারণে তা কণাগুলো একটু ছোটাছুটি করতে পারবে, একটু জায়গা জুড়ে ছোটাছুটি করতে পারবে। তার মানে আমি এবার এটা যখন তরল হয়ে যাবে তখন কি অবস্থা হবে সেটাকে একটু আঁকার চেষ্টা করি। তাহলে তখন এদের গ্যাপটা একটু বেড়ে যাবে, এবং তারা কিছু জায়গা জুড়ে চলাচল করতে পারবে, খুব বেশি না, তারা কিছু মুভমেন্ট করতে পারবে। এবার এটা তরল অবস্থায় আছে, কণাগুলো এখন মুভ করতে পারে কিন্তু অনেক বেশি না, তারা ধর এইদিকে 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 মুভমেন্ট করতে পারে একটু জায়গা জুড়ে। তার মানে এবার তার কোন জিনিসটা, এবার কিন্তু তার আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেছে। তার মানে আগের বার ছিল আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণও সবচেয়ে বেশি ছিল, এবার তাইলে আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণও লিখতে পারি, ওই কঠিনের চেয়ে কম। হ্যাঁ, কঠিনের চেয়ে কম, আর আন্তঃআণবিক দূরত্ব
হ্যাঁ বল। না না, সবচেয়ে বেশি লিখবি কেন? এই যে লিখে দিচ্ছি, আন্তঃআণবিক দূরত্ব কঠিনের চেয়ে বেশি। কঠিনের চেয়ে বেশি। আচ্ছা, তাহলে এইবার কি অবস্থা হয়েছে? এইবার এই তরলের মধ্যে জমা হওয়া যে শক্তিটা, তার মানে এই একটা আরেকটার পাশে ছোটাছুটি করতে পারবে, ফাঁকা জায়গা আছে এদের মধ্যে। তাহলে এর ফলে যেটা হয়েছে, আমরা তরলকে ঢেলে দিলে সেটা মুভ করতে পারে, মানে তরলের মধ্যে একটা প্রবাহ ধর্ম চলে আসছে। এবং তবে আমরা এটাকে তরলকে চাপ দিয়ে সংকোচন করতে পারি না, কারণ ওই যে এখনো তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণটা একদম পুরা নাই হয়ে যায়নি, কঠিনের চেয়ে কম, কারণ কাছাকাছি আনলে তখন আবার তারা বিকর্ষণ করবে। ওকে, এখন আসি, এইবার যদি এই তরলের মধ্যেকার শক্তি বের করতে যাই, তাহলে তরল, হ্যাঁ ভাইয়া কিছু বলবি? হ্যাঁ, মোট শক্তি সবসময় এক থাকবে, এটাই বলতেছি, এখন বলতেছি দেখ। তাহলে কঠিনে যে শক্তি ছিল, ওই একই পদার্থ আমি তাকে তরল বানাই ফেলছি, তার মোট শক্তি সেম থাকবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোথায়? একটা বেড়ে যাবে আর একটা কমে যাবে। তাহলে কোনটা বেড়ে যাবে এবার? কোনটা বেড়ে যাবে এবার? কিন্তু সবসময় মোট শক্তি সেম থাকবে, মোট শক্তি একই থাকবে। হ্যাঁ, ধর আমি একটা বরফের টুকরা নিছি, ওর মধ্যে এখন যে শক্তি জমা আছে, আমি ওকে তরল বানাইলে ওর মধ্যে সেম পরিমাণ শক্তি থাকবে, গ্যাস অবস্থায় নিলে সেম পরিমাণ শক্তি আসবে। ওকে, খালি এই যে এই জিনিসগুলা চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমাকে বল এবার কোনটা বেড়ে যাবে তরলে? এই কম্পন গতিশক্তি, এটা একটু বেড়ে গেছে, এটাকে আমি চলন বানাই দিলাম এবার। ওকে, এটার মিনিমাম নাই, এটাও মান চলে আসছে, আবার একই সাথে তাদের আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ আছে। ওকে, তাহলে আমরা এবার এই গতিশক্তিটাকে লিখে দিলাম চলন গতিশক্তি, মানে এবার আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বল একটু কমে গেছে, কারণ অণুগুলো একটু দূরে ছোটাছুটি করতে পারতেছে, চলন গতিশক্তিটা বেড়ে গেছে, কিন্তু মোট শক্তি আগের মতোই থাকবে। ওকে, আচ্ছা, এইবার আমরা এটাকে যখন গ্যাসীয় অবস্থায় নিয়ে যাব, তাহলে এটাকে আমি আরো তাপ দেব। তো গ্যাসীয় অবস্থায় নিলে কি অবস্থা হবে সেটা একটু দেখাই। এই কারো তো এখানে, মানে একটা বস্তু, তাকে কঠিন তরল বায়বীয় যে অবস্থায় নেই না কেন, তার ভিতরে জমা হওয়া মোট শক্তির পরিমাণ সবসময় সেম থাকবে। আমরা খালি ওই যে বিভব শক্তি গতিশক্তি একটা চেঞ্জ করে দিতে পারবো, একটা বাড়াইলে আর একটা কমে যাবে। আচ্ছা, এবার এটাকে আরো তাপ দিয়ে যদি আমরা গ্যাসীয় অবস্থায় নিয়ে যাই, তখন কি হবে সেটা লিখতেছি। তো এবার হচ্ছে গ্যাসীয় বা গ্যাস, গ্যাস অবস্থায় নিয়ে গেলে এবার অণুগুলার আরো ছোটাছুটি বেড়ে যাবে, আরো দূরত্ব বেড়ে যাবে, এইবার এই অবস্থা দাঁড়াবে। এই গ্যাসের অণুগুলা অনেক দূরে দূরে, আচ্ছা অণুগুলো আমি ছোট করে আঁকলাম, পাত্রের মধ্যে অনেক দূরে দূরে থাকবে এরা, এবং তারা অনবরত এই জায়গার মধ্যে ছুটাছুটি করতে থাকবে, অনবরত এই জায়গার মধ্যে ছুটাছুটি করতে থাকবে। তার মানে এবার আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ সবচেয়ে কম, হ্যাঁ এবার অনেক কমে গেছে, সবচেয়ে কম বা সর্বনিম্ন। তার মানে এবার এইটা মিনিমাম হয়ে গেছে, বা বলতে গেলে নাই। আচ্ছা, এটাকে লিখলাম, এভাবে লিখলাম, প্রায় শূন্য বা শূন্য আর কি, প্রায় শূন্য, শূন্যই ধরবো আমরা, একটু পরে আমি ওটা লিখে দিব। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। এবার এটাকে শুধু গতিশক্তি, আচ্ছা এইটারে শুধু গতিশক্তি আকারেই লিখে দিলাম। হ্যাঁ, শুধু গতিশক্তি, গতিশক্তি সেটা হবে ম্যাক্সিমাম। ওকে, তার মানে এইবার আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়ে যাবে, সবচেয়ে বেশি। তাহলে গ্যাসের ক্ষেত্রে অণুগুলো অনেক দূরে দূরে থাকবে, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বলতে গেলে নাই, তার মানে বিভব শক্তি প্রায় শূন্য। আর গতিশক্তি হবে ম্যাক্সিমাম, কারণ তাদের তখন অণুগুলা ছোটাছুটি করতে থাকবে, এবং অণুগুলা অনেক দূরে দূরে অবস্থান করার কারণে একই সাথে ছোটাছুটি করার সময় তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করবে এবং পাত্রের দেয়ালে সংঘর্ষ করবে। এই পয়েন্টগুলোকে আমি এখন একটা একটা করে লিখে দিচ্ছি। তাহলে এখন যে জিনিসটা আমি লিখবো,
গ্যাসের এই যে গ্যাসের ক্ষেত্রে এই আণবিক গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্য বলে এগুলাকে। বইয়ের মধ্যে এটাকে গল্পের মতো একসাথে করে দিছে, আমি এটাকে একটু পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, তোরা সবাই একটু লিখে নিস। আচ্ছা আমি একটু লিখতেছি, তাইলে এটুকু লেখা হয়েছে না সবার? আচ্ছা 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 লেখ। মুসলাম রে এখন। ওকে ওকে। তা আমরা এখন যেটা পড়তে যাচ্ছি, আমরা এই গ্যাস নিয়ে একটু ডিটেলস পড়বো, মানে এই গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্য বলে এগুলাকে। তো হেডলাইনটা হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্য। মানে আমরা যখনই গ্যাস নিয়ে আলোচনা করতে যাব এই জিনিসগুলোকে আমরা স্বীকার করে নিচ্ছি বা মেনে নিচ্ছি, কোন কোন জিনিসগুলো মেনে নিচ্ছি সেগুলোই লিখে দিচ্ছি। তো প্রথম পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটা গ্যাস গোলক আকৃতির সদৃশ, মানে দেখতে একই রকম, অসংখ্য অণু নিয়ে গঠিত। তাহলে প্রথমে হচ্ছে অসংখ্য, প্রতিটি গ্যাস সদৃশ গোলক আকৃতির অসংখ্য অণু সমন্বয়ে গঠিত, মানে প্রত্যেকটা যে ওদের অণু সবগুলোকে আমরা গোল শেপই ধরতেছি, গোলকের মতো ধরতেছি, এবং সবার আকৃতি একই রকম, এই জন্য সদৃশ লিখতেছি। অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। দুই নাম্বার হচ্ছে যে এরা এই অণুগুলা হচ্ছে কঠিন এবং স্থিতিস্থাপক, মানে একটা আর একটা পিং পং বলের মতো অনেকটা। ওকে, অণুগুলো কঠিন ও স্থিতিস্থাপক। ওকে, আর দেখলাম অণুগুলা যেহেতু অনেক দূরে থাকে, এদের চাপ দিয়ে এক জায়গায় করে, মানে এদের সংকোচন করা যাবে, তার মানে গ্যাস হচ্ছে সংকোচনশীল। গ্যাসের সংকোচনশীলতা, কঠিন আর তরলকে আমরা সংকোচন করতে পারি না, সংকোচনশীলতা উচ্চ, অনেক বেশি হবে, গ্যাসকে আমরা সংকুচিত করতে পারবো চাপ দিয়ে। 4 নাম্বার হচ্ছে অণুগুলা যেহেতু অনেক দূরে দূরে থাকে, তার মানে এরা এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় শূন্য। অণুগুলোর মধ্যে আন্ত কণা আকর্ষণ বিকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ শূন্য। সবাই লিখতেছিস তো? আচ্ছা, আর যখন আচ্ছা ওই যেটা বলতেছিলাম, যেহেতু অণুগুলা নিজেদের আকৃতি অনেক, অণুর আকৃতির তুলনায় অণুগুলো অনেক দূরে দূরে, অণুর আকৃতির তুলনায় যদি অণুগুলোকে সবগুলোকে একসাথে করি, অণুর আকৃতির তুলনায় পাত্রের আয়তন অনেক বেশি হবে, মানে পাত্রের তুলনায়। আচ্ছা আমি একটু এভাবে দেখাই, ধর এটা একটা পাত্র যার মধ্যে গ্যাসের অণুগুলো আছে, তো গ্যাসের অণু তো এরকম সব জায়গায় ছড়ায় থাকবে অনেক দূরে দূরে। সবগুলো অণুকে যদি একসাথে করি, সবগুলো অণুকে যদি একসাথে করি, এরা এত ছোট্ট জায়গা নিবে যেটা পাত্রের তুলনায় অনেক কম। তো এই কথাটাই লিখে দিচ্ছি যে অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য বা অত্যন্ত ক্ষুদ্র। এটা একটু লিখে নে।
আমি উপরের পয়েন্টটা মুছলাম, এখানে চলে আসতেছি। 5 নাম্বারটা হচ্ছে অণুসমূহের ওটাকে প্রায় শূন্যই ধরি, মানে প্রায় শূন্য বলতে আমরা অ্যাকচুয়ালি যত ম্যাথ ট্যাথ করতে যাব শূন্য হিসেবেই ধরে নিব, এই জন্য আর প্রায় লিখি নাই। অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। আচ্ছা, এবার এই অণুগুলা অবিরাম যখন ছোটাছুটি করতেছে, নিজেদের সাথে সংঘর্ষ করতেছে, একই সাথে পাত্রের দেয়ালে সংঘর্ষ করতেছে। তার মানে গ্যাসের অণুগুলা যখন এভাবে এখানে ছোটাছুটি করতেছে, তারা নিজেদের সাথে সংঘর্ষে লিপ্ত, একই সাথে দেয়ালের সাথেও সংঘর্ষে লিপ্ত, এবং এই সংঘর্ষগুলা পুরো স্থিতিস্থাপক, মানে যে বেগে আঘাত করতেছে আবার সেই বেগেই ফিরে আসতেছে, এরকম বেগের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। তাহলে এই কথাটাকে এইভাবে লিখবো: অণুসমূহ অবিরাম ভাবে নিজেদের সাথে, আচ্ছা, নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের সাথে সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত। আমরা অলরেডি স্থিতিস্থাপক সংঘর্ষ কি ওই যে আগের ইয়াতে পড়ে আসছি, যে গতিশক্তি আর ভরবেগের সংরক্ষণ দুইটাই, গতিশক্তি, মোট গতিশক্তি সংরক্ষিত থাকবে, আর ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্রটাও মানবে। আমরা ওই চ্যাপ্টারটাতে পড়ে আসছি, গতির চ্যাপ্টারটাতে। আই মিন কাজ ক্ষমতা শক্তি না, ওই ইয়াতে ছিল রে, বলের চ্যাপ্টারে ছিল, তাই না? পাত্রের দেয়ালের সাথে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত। তোদের কি বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে কিনা? এই এই একটু 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 ভিডিওটা অন করে বর্ষা একটু নেচে দেখা না। ওকে, তারপরে তারপরে ইয়ে, না না না, আমি 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 আগে তোদের একটু দেখি কি অবস্থা, তারপরে তোদের সবার মুভ নিয়ে, তোদের সব মুভ নিয়ে, তোদের সবগুলার মুভটা দেখে তারপরে আমি ওটারে নাচ বলে। আচ্ছা আচ্ছা, শোন শোন, একটু আমি শেষ করে নিই, তারপরে নাচের ব্যাপারে আসতেছি। ওকে, তাইলে এই যে আমরা বারবার বলি না, এই যে গ্যাসের চাপটা কোত্থেকে আসছে? গ্যাসের চাপটা কোত্থেকে আসতেছে? গ্যাসের অণুগুলা যখন এই পাত্রের দেয়ালে গিয়ে সংঘর্ষ করতেছে, সে একটা ধাক্কা দিচ্ছে বা বল প্রয়োগ করতেছে। তার মানে এই যে এখানে যখন বল প্রয়োগ করতেছে, পাত্রের একক ক্ষেত্রফলের উপরে সে চাপ সৃষ্টি করতেছে। তাইলে এখানে এটাই লিখবি যে পাত্রের দেয়ালে অণুসমূহের সংঘর্ষের ফলে সৃষ্ট চাপই হচ্ছে গ্যাসের চাপ। সৃষ্ট চাপ ই হচ্ছে, আর একটা পয়েন্ট আছে, গ্যাসের চাপ। তার মানে আমরা যত জায়গায় গ্যাসের চাপ বলবো এটাই বুঝবো যে অণুগুলা ওই দেয়ালের উপরে যে বল প্রয়োগ করতেছে সেটা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মানটাই হবে গ্যাসের চাপ। লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে একটু আগে আমরা দেখে আসছি যে
গ্যাসের মোট শক্তি সেটা বিভব শক্তি আর গতিশক্তি ছিল, বলছি বিভব শক্তি প্রায় শূন্য, তাহলে গ্যাসের মোট শক্তি পুরোটাই হচ্ছে গতিশক্তি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই গ্যাসের গতিশক্তি কিভাবে বাড়াবো? তাপমাত্রা যত বাড়াই দিব অনুর তত ছোটাছুটি বাড়বে। তার মানে গ্যাসের গতিশক্তিটা হচ্ছে পরম মানে তাপমাত্রা সমানুপাতিক। তো এই তাপমাত্রা কথাটাকে ডিরেক্ট তাপমাত্রা না বলে বলবো আমরা কেলভিন তাপমাত্রা, মানে আর কি সেলসিয়াসে না, কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তো এটা একটু লিখে ফেলতে পারিস যে গ্যাসের মোট গতিশক্তি, গ্যাসের মোট গতিশক্তি, এইখানে আমি এটা মুছলাম, লাস্ট পয়েন্ট 8 নাম্বার, গ্যাসের মোট গতিশক্তি পরম, আচ্ছা পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, এটা তো মনে হয় জানিস। আচ্ছা কেলভিন তাপমাত্রাই লিখি, কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এই শেষ। এই কয়টা জিনিস আমরা মেনে নেই, এটাকে বইয়ের মধ্যে একটু গল্পের মতো করে লেখা আছে, ওগুলাকে আমি পয়েন্ট আকারে দিলাম। তো এই কয়টা জিনিস মেনে নিয়ে আমরা গ্যাসের সব সূত্রগুলা ডিরাইভ করি, বা গ্যাস নিয়ে যত আলোচনা করতেছি এই জিনিসগুলা মেনে নিয়ে তারপরেই আমরা ওগুলা অ্যাপ্লাই করতেছি, যখন এগুলার উপরে বেস করেই থিওরিগুলো আনতেছি বা সূত্রগুলো নিয়ে আসতেছি। আর এই বেসিকটা আমাদের পরের চ্যাপ্টারে খুব বেশি দরকার হবে। ওকে, এখন আমাদের এই চ্যাপ্টারের লাস্ট যে টপিক সেটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সবার একটু লেখা হয়েছে রে? ওকে, তাহলে আমি মুছলাম সব। আজকে জ্যোতি নাই, জ্যোতি থাকলে তো এতক্ষণে আমাকে কয়েকবার স্টপ করায় রাখতো। লাস্ট হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। যেটাকে আমরা প্লাজমা বলতেছি। আমরা তো তোকে এই যে তোদেরকে ওই যে ইয়া দেখাইছিলাম, বর্ণালী দেখাইছিলাম তাই না? বর্ণালী দেখার সময় কি দেখছিলি যে ওই যে যে টিউবটার মধ্যে এরকম একটা টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়েছিল, এই টিউবটার মধ্যে হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়েছিল, নিয়ে দুই সাইড দিয়ে বিদ্যুৎ অ্যাপ্লাই করা হয়েছিল। এর ফলে কি সৃষ্টি হয়েছিল? এটা থেকে গ্লো বেরোচ্ছিল, একটা আলোর মতো বেরোচ্ছিল, তাই না? মনে আছে সবার? ভাই মনে আছে? এখান দিয়ে গ্লো বেরোয় আসছিল। আচ্ছা, তো এই যে এখানে অ্যাকচুয়ালি কি কাহিনী হয়েছে, তো আমরা একটা জিনিসকে গ্যাস বানানোর পরে আমি কি করলাম, কঠিন থেকে তরল করলাম তাপ দিয়ে, তরলকে আরো তাপ দিলাম, সে গ্যাস হয়ে গেল। এবার ওটাকে যদি আরো তাপ দিই, অনেক বেশি উচ্চ তাপমাত্রা অথবা এই যে এরকম বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে কি হবে? এই যে গ্যাসের অণুগুলো এখানে যারা হাইড্রোজেন এভাবে আছে তাই না, এইচ হাইড্রোজেন অণু আকারে আছে এভাবে, ওরা দূরে দূরে আছে কিন্তু এভাবে আছে। আমি যদি এটাকে আরো তাপ দিই তাহলে ফার্স্টে এটা এরকম আলাদা হয়ে যাবে, পরমাণু হয়ে যাবে। এরকম পরমাণু হবে। তারপরে কি অবস্থা হবে? আরো তাপ দিতে থাকলে এইবার বাইরের শেল থেকে ইলেকট্রনগুলো বেরোয় আসবে। বাইরের শেলে যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, ধর এটারটা এখানে বেরোয় আসলো, এটা পজিটিভ হয়ে গেছে, এরকম এটা পজিটিভ হয়ে গেছে, আর ইলেকট্রন বেরোয় গেছে, পজিটিভ ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন ও পজিটিভ ইলেকট্রন। তার মানে গ্যাসটার এই অবস্থা হয়ে যাবে, সবগুলা পরমাণু থেকে এরকম ইলেকট্রনগুলো বেরোয় আসবে, তখন এই পরমাণুগুলো আয়নিত হয়ে যাবে। এই অবস্থায় এই জিনিসটা গ্লো করা সৃষ্টি করবে, মানে গ্লো করা শুরু করবে, এবং এটা তখন দেখতে অনেকটা জেলির মতো লাগবে, এই জিনিসটা মনে হবে ভিতরে জেলি। ওকে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থাটাকে আমরা বলবো প্লাজমা অবস্থা, যখন কোনো একটা গ্যাসের অণুগুলাও তখন আয়নিত হয়ে যাচ্ছে, সেখানে প্লাস আর এই যে আয়ন আর ইলেকট্রনগুলা এরকম বিচ্ছিন্ন অবস্থায় থাকতেছে, কিন্তু পুরা জিনিসটা টোটাল কিন্তু চার্জ শূন্য, কারণ যতগুলা পজিটিভ আছে ঠিক ততগুলা ইলেকট্রন আছে। সো আলটিমেটলি পুরাটার চার্জ কিন্তু আবার মানে নেট চার্জ যেটা বা মোট চার্জ যেটা বলি,
সেটা কিন্তু আবার 0। তো এই অবস্থাটাকে আমরা বলবো প্লাজমা অবস্থা। তাহলে প্লাজমা আমরা কিভাবে তৈরি করতে পারি? একটা গ্যাসকে আরো যদি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করি অথবা এরকম বিদ্যুৎ প্রবাহ প্রয়োগ করি, তাহলে তার অণুগুলা এরকম বিচ্ছিন্ন হয়ে অণুগুলা আগে পরমাণুতে পরিণত হবে, পরমাণুগুলার বাইরের ইলেকট্রনগুলা বেরিয়ে আসবে, এরকম আয়ন আর ইলেকট্রনগুলা একসাথে হয়ে একটা জেলির মতো অবস্থা সৃষ্টি করবে, যেটাকে আমরা প্লাজমা অবস্থা বলি। কারো কি কোশ্চেন আছে এইটুকে? কারো কি কোশ্চেন আছে রে? আচ্ছা, আমি বললাম আমরা একটা গ্যাসকে আরো বেশি তাপমাত্রা বাড়াই দিব অথবা বিদ্যুৎ প্রবাহ প্রয়োগ করবো। বিদ্যুৎ প্রবাহ প্রয়োগ করা মানেও তাপমাত্রা বাড়ানো আর কি, বিদ্যুৎ দিয়ে তাপ উৎপন্ন করা যায়। তো তখন গ্যাসের অণুগুলা ফার্স্টে ভেঙে পরমাণু হয়ে যাবে, সেই পরমাণুগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোও বের হয়ে আসবে অত্যধিক তাপের কারণে। তখন সেখানে এই যে ইলেকট্রন আর আয়ন এরকম আলাদা হয়ে একটা জেলির মতো অবস্থা সৃষ্টি হবে, এটাকে আমরা প্লাজমা অবস্থা বলি। এখন এই অবস্থায় আমরা জানি গ্যাসের কোনো আকার দেওয়া যায় না, প্লাজমার আকার দেওয়া যাবে, কারণ এটা জেলির মতো হয়ে যাবে। তো এটাকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তখন এটাকে আমরা বা মানে আর কি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে এটাকে আমরা নির্দিষ্ট শেপ দিতে পারবো। জেলি যেহেতু জেলি শেপ, সো এটা বিভিন্ন শেপ দেওয়া যাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার, তাহলে উদাহরণ হিসাবে তোদের বইয়ে যেটা দেওয়া আছে, এই যে আমাদের টিউব লাইটের মধ্যে, এই যে ঘরে যে আমরা টিউব লাইট ইউজ করতেছি সেটার মধ্যে এই প্রসেসটা অ্যাপ্লাই হচ্ছে, ওখানে এরকম প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। এছাড়া সূর্য, এই যে সূর্য যে গ্লো করতেছে, সূর্য গ্লো করার কারণ সেখানেও এরকম হিলিয়াম গ্যাস, হিলিয়ামের পরমাণুগুলো এরকম আয়নিত অবস্থায় প্লাজমা অবস্থা সৃষ্টি হয়ে আছে, ওখানে এইরকম জেলি শেপের মতো অবস্থা হয়ে আছে এবং সেখান থেকে গ্লো আসতেছে। ওকে, এইটুক সবাই বুঝছিস কিনা? এটা খ নাম্বারের জন্য আসে, প্লাজমা অবস্থা ব্যাখ্যা করতে বলা হয়। বুঝছিস? তারপর ওকে, তারপর যে বিজলি চমকায় যখন, তখন একই অবস্থা, তখন প্রচুর হিট উৎপন্ন হয়, তখন বাতাসের কণাগুলা আয়নিত হয়ে এরকম অবস্থা হয়ে যায়। ওকে, তাহলে আজকে আমাদের ফিজিক্সের এই চ্যাপ্টারটা শেষ হইলো, থিওরি শেষ হইলো। আমাদের কিছু ম্যাথ বাকি আছে, আমরা স্থিতিস্থাপকতার ম্যাথ করি নাই। তারপরে আরো কিছু ম্যাথ বাকি আছে, ওগুলা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা দাঁড়া একটু, আচ্ছা হ্যাঁ ফিজিক্স শেষ, ওয়েট। তো ফিজিক্স আমি শেষ করতেছি। আচ্ছা ওয়েট, দাঁড়া আমি আগে, আচ্ছা আমি শেষ করতেছি ফিজিক্স ক্লাস।